বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য শামী আক্তার, এবং আমার ডানে রয়েছেন শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক PM শামসুল হক জুয়েল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শামী আক্তার, আপনাকে বিশেষভাবে অনেক দিন পরে তৃতীয় মাত্রায়। আমি একটু আগে যখন কথা বলেছিলাম আপনি সংসদে বিরোধী দলে ছিলেন সম্ভবত, এবার যখন কথা বলছেন সংসদে সরকারি দলে, তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে সংসদ সদস্য হিসেবে সরকারি দলের সদস্য হিসেবে কথা বলতে কেমন লাগে, আর বিরোধী দলের সদস্য হিসেবে বলতে কেমন লাগে, আর প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ থাকলে কেমন লাগে, আর জামাত এখন কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আর দীর্ঘদিন পর আপনার সঙ্গে চ্যানেলের স্টুডিওতে কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যখন নবম জাতীয় সংসদে ছিলাম তখন আমরা বিরোধী দলে ছিলাম। তো বিরোধী দলে ধরেন তখন মানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলার একটা ব্যাপক সুযোগ আছে, যেখানে আমরা মানুষের দাবিটা নিজেদের কণ্ঠে তুলে আনি এবং বলার চেষ্টা করি এবং সেই দাবিটা আদায় করার চেষ্টা করি। সরকারি দলে হচ্ছে আপনার দায়িত্ব অনেক বেশি। এখানে হচ্ছে জনগণের জন্য আপনি আওয়াজ তোলার চেয়ে জনগণের কাজটা নিজেকে করে দিতে পারলে তখন আপনি জনগণের কাছে গ্রহণযোগ্য হলেন, এবং আপনার নিজের যে স্যাটিসফ্যাকশন একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নিজের এলাকার মানুষ যারা আপনার কাছে আসেন তাদের নানান সমস্যা নিয়ে তাদের কাজগুলো যখন করে দিতে পারবেন, তখন আপনার নিজের মধ্যে দায়িত্ববোধের পাশাপাশি এক ধরনের আত্মতৃপ্তির একটা সুযোগ কিন্তু তৈরি হয়। তো এইটা তো আছে। আর বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ তো প্রতিপক্ষ হিসেবে মানে শক্ত প্রতিপক্ষ, এবং তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করেই টিকেছিলাম, এবং আমাদেরকে তারা মামলা দিয়েছে, অ্যারেস্ট করেছে, আমাদেরকে ফিজিক্যালি টর্চার করেছে, আমাদেরকে জেলখানায় আটকে রেখেছে। তারা হেন কোনো উপায় নেই যা অবলম্বন করে নাই আমাদের মুখটা বন্ধ রাখবার জন্য। কিন্তু সরকারি দলে তো আপনি আপনার কাজ করে দিতে হবে। আপনি যদি কাজ করে দিতে না পারেন, আপনাকে মানুষ কিন্তু তখন আর ওই জায়গাটায় রাখবে না। মানুষ তো মানুষের মনিকোটায় আপনাকে স্থান। আমার প্রশ্ন ছিল যে প্রতিপক্ষ হিসেবে মানে আওয়ামী লীগ খেলার মাঠে কার সঙ্গে এনজয় বেশি করা যায়? দেখুন, ডেফিনেটলি আওয়ামী লীগকে ব্রাজিল হিসেবে আপনার চিন্তা করতে হবে, আর জামায়াতকে আপনি এখন যে হিসাবে চিন্তা করেন না কেন, ডেফিনেটলি আওয়ামী লীগ একটা শক্ত মানে বিরোধী দল। এটা তো আর কোনো মানে আওয়ামী লীগের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে, হ্যাঁ, কারণ আওয়ামী লীগ ধরেন ওরাও সরকারি ছিল, আমরাও সরকারি ছিলাম, ওরাও বিরোধী দলে ছিল, আমরাও বিরোধী দলে ছিলাম। তো খেলার মাঠে তো মানে শক্ত প্রতিদ্বন্দ্বী বলতে হবে আপনাকে। আর জামাতে ইসলামী তো তারা মানে এইটাই মনে হয় প্রথম একটু বেশি সিট পেয়েছে, তার আগে তো তারা এর চেয়ে অনেক অনেক কম সিট পেত। সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে দুর্বল বিরোধী দল আমি বলবো, আর শক্ত বিরোধী দল আওয়ামী লীগ ডেফিনেটলি। এটা আমার মনে হয় আপনিও বলবেন বা বাংলাদেশের মানুষ সকলেই নিশ্চয়ই স্বীকার করবেন। কারণ আপনি ভোটের রেশিও যদি দেখেন, বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোটের রেশিওটা যদি দেখেন, দেখবেন যে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা খুব কম। হ্যাঁ, তার মানে হচ্ছে ওরা আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী, এবং সর্বক্ষেত্রেই ওদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা চলে। এবার আপনি সামাজিক যদি সম্পর্ক তৈরি করতে যান, তখন আমরা খুঁজি যে আওয়ামী লীগের পরিবার এটা বাদ দিয়ে অন্য জায়গায় খোঁজো, এরকম আর কি। তো কাজেই ওরা আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী, এতে কোনো সন্দেহ নেই। মিস্টার শামসুল হক জুয়েল, নতুন সংসদ অনেকের কাছেই যে বহু বছর পরে বাংলাদেশে একটা নির্বাচিত সংসদ 5 মাস পার করছে। সো আমি একটু বুঝতে চাই যে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কি সত্যিই একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছে, নাকি পুরনো রাজনীতিটাই নতুন একটা মুখে ফিরে এসছে? Yildur bhai, thank you so much for having me again today. And it's a wonderful you always come to your show and we can enjoy talking about the country and everything. And আজকের সহ-আলোচক আপাকেও ধন্যবাদ যে আমরা আলোচনা করছি। একটু সংশোধনী দিয়ে আপনি পরিচয় বলছিলেন, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং সদস্য না প্রতিষ্ঠাতা, ও চেয়ারম্যান না, অনেকে ভুল বুঝতে পারে, এই জন্য আর কি। রাইট, হ্যাঁ জি। যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন আমাকে, দেখেন আসলে আগের রাজনৈতিক এবং 5 আগস্ট 36শে জুলাইয়ের পরে রাজনীতি মানে ডেফিনেটলি ইট ইজ এ চেঞ্জ, অনেস্টলি স্পিকিং। মানে ইন টার্মস অফ হুইচ ওয়ে আপনি কোন দিকে এটা চিন্তা করবেন। আওয়ামী লীগের মতো একটা মহাপরাক্রমশালী দল যেটা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, মোর দেন 16 ইয়ার্স, তারপরে তারা এর আগেও ক্ষমতায় ছিল। এই দলের
মানে আদর্শিক এবং ফিলোসফিক্যাল স্ট্যান্ডটা মুক্তিযুদ্ধ এবং তার একটা মানে ধারাবাহিকতার মধ্য দিয়ে এসছে, এবং বাংলাদেশ অভ্যুদয়ের সাথে তাদের একটা অবস্থান রাজনৈতিক ফিলোসফির দিক থেকে ছিল। তো কাজেই মানে আওয়ামী লীগ এবং বিএনপি পরবর্তীকালে 75-এর 15ই আগস্ট এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব এবং আওয়ামী বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী একটা বিরাট রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটে তখনকার প্রেক্ষাপটে। এবং তখন থেকে শুরু করে 75-এর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের আবির্ভাব এবং অ্যান্টি আওয়ামী লীগ শক্তি, অ্যান্টি ভারতীয় শক্তিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক অবস্থান তখন থেকে শুরু হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনীতিতে একটা চিরস্থায়ী রূপ নেয়। সেই প্রেক্ষাপটে বিগত আগের সংসদগুলো, যেভাবে আপা বলছিলেন, যে সংসদগুলোতে কোনো না কোনো ফরম্যাটে প্রেসিডেন্ট এরশাদের পরে 86 নির্বাচনে যেখানে আওয়ামী লীগ ছিল প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে, পরবর্তীকালে 88 নির্বাচন সেইভাবে গ্রহণযোগ্য হয়নি। তারপরে 91-এ আমরা দেখলাম বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ অপোজিশনে, 96-এ আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি অপোজিশনে, 2001-এ বিএনপি ক্ষমতায়, 4 দলীয় জোট ক্ষমতায়, বিএনপি জামাত সহ ক্ষমতায়, এবং আওয়ামী লীগ এবং মহাজোট এর বিপক্ষে। আবার 2006-এ এসে আমরা দেখলাম মহাজোট ক্ষমতায় এবং 2008-এর ইলেকশনে এসে তখন আবার 4 দলীয় জোট আবার অপোজিশনে গেল। তো এখন বিএনপি জামাতের ঐক্যটা তো ওই 4 দলীয় জোট থেকেই শুরু। ওই সময় বেগম খালেদা জিয়া, প্রফেসর গোলাম আজম, নাজির রহমান মঞ্জু এবং প্রেসিডেন্ট এরশাদ, এবং ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য জোটের মাধ্যমে। পরে প্রেসিডেন্ট এরশাদ সাহেব চলে যাওয়ার কারণে নাজির রহমান মঞ্জুর দল যে 4 দলীয় জোট হলো। তো সেই ক্ষেত্রে বিএনপি মেইনলি দল বিএনপি জামাত। তো বিএনপি জামাতের ঐক্যটা বিগত লাস্ট 20-25 ইয়ার্সের রাজনৈতিক আদর্শিক ঐক্য, সেই 91 থেকে শুরু করে। তো কাজে এখানে এইবারই হলো ব্যতিক্রম, যেখানে আওয়ামী লীগ বিএনপি তো বলছেন এটা আদর্শিক ঐক্য, এটা তারা না, এটা রাজনৈতিক ঐক্য, নির্বাচনী বা রাজনৈতিক আদর্শিক। এই সেন্সে আমি বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতের ঐক্যটা যতটুকু না রাজনৈতিক ছিল তখনকার প্রেক্ষাপটে, আই এম টকিং অ্যাবাউট 91-এ তো তারা একসাথে, এবং এরশাদ বিরোধী আন্দোলনেও তারা একসাথে, এবং পরবর্তীতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনেও তারা, এবং লাস্ট 15 ইয়ার্সও তারা রাজপথে একসাথে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে এইবারকার মেরুকরণটা ইজ ডিফারেন্ট। আওয়ামী লীগ সামহাউ ইজ নট ইন দ্য সিন, somehow is not in the politics. আমার প্রশ্ন ছিল যে পলিটিক্যাল কালচারে কোনো পরিবর্তন না, পলিটিক্যাল কালচার ডেফিনেটলি আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপির যে দ্বন্দ্ব, এবং সংসদ এবং সংসদের বাইরে আগেরকার প্রেক্ষাপটে, এবং এই দ্বন্দ্বটা হলো এমনভাবে যে একে অপরকে কোণঠাসা করার যে দ্বন্দ্ব, এবং এইটার মাধ্যমে সামাজিক অবস্থান তৈরি করা। এখনকার অবস্থাটা ঠিক ওই রকম না, বিকজ বিএনপি জামাতের এই আদর্শিক যদি আপনি নাও বলেন, রাজনৈতিক এবং সামাজিক, এটা উনি বলবেন, আমি জাস্ট ওনারা বলেন সেটা শুনে বলছি, আমি তো বলতে পারি না। এটা রাজনৈতিক ঐক্যটা জিল্লুর ভাই, এটা তো দীর্ঘদিনের ঐতিহ্য, দীর্ঘদিনের মাধ্যমে। কাজে এখন আপনার দীর্ঘদিনের মিত্র যখন আপনার অপোনেন্ট হয়, তখন ডেফিনেটলি এটা আওয়ামী লীগের মতো অপোনেন্ট হয় না। আবার বিএনপিও এটাকে আওয়ামী লীগের মতো অপোনেন্ট মনে করে ডিল করে না নিশ্চয়, এবং জামাতও নিশ্চয় আওয়ামী লীগের মতো সরকারি দল মনে করেও তাদেরকে ডিল করে। আমরা তো এটা গুণগত পরিবর্তন আমরা এটা ওনার কাছে শুনবো, কিন্তু এই যে কয়েক মাস গেল সরকারের, এই সময়টাতে আপনার সরকারের সবচেয়ে বড় সাফল্য আপনার কাছে কি মনে হয়? বড় ব্যর্থতাটা কোথায় বলে মনে হয়? আপনি যদি সাফল্য এবং ব্যর্থতা বলেন, সাফল্য একটু ছোট্ট করে বলবেন, কারণ ওনার কাছে বলছি। সফলতা এবং ব্যর্থতা ওইভাবে, মানে ঠিক একটা জিনিস কি যে আপনি 5 বলতে যে আসলে প্রথম 2-1 মাস তো এটাকে ম্যানেজ করতে, এটাকে জাস্ট স্ট্যাবিলিটি আনতেই সময় লাগে, তাই না? সেক্ষেত্রে আমরা এর আগেও আপনার এখানে বলেছিলাম যে সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে বেসিক্যালি স্ট্যাবিলিটি, আইন শৃঙ্খলা, তারপরে হলো আপনার ধরেন মানে জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অবস্থা, গুম খুমের বিচার, আপনি ধরেন চোরাকারবারি, আপনার দুর্নীতি, আপনার টাকা পাচার, আপনি ধরেন মানে ব্যাংকিং সেক্টরকে ঠিক করা, মানে এগুলোর ক্ষেত্রে যে টাইপের অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ প্রথম 100 ডেজে নেওয়া উচিত ছিল, স্পেশালি ইন টার্মস অফ মানে আইন শৃঙ্খলা, অর্থনৈতিক বিপর্যয়, করাপশন এবং গুম খুম সহ সমস্ত মানে ওই সমস্ত নির্যাতন নিপীড়ন এর ব্যাপারে যে টাইপের বিচার ব্যবস্থা বা যে টাইপের আইনি সেটা নেওয়া হয়, সেইটার ব্যাপারে আমার মনে হয় যে জনগণ হয়তো ক্রিটিক্স করবে,
যে এটা আরো ভালোভাবে নেওয়া কোনো যেতে বড় পারে। সাফল্য চোখে পড়ে না, আপনার কাছে? বড় উল্লেখ সাফল্য করুন। ইন এ সেন্স যে অ্যাজ লং অ্যাজ মানে প্রাইম মিনিস্টারের এখনকার প্রেক্ষাপটে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সে গুণগত এবং রাজনৈতিক যে পরিবর্তনগুলো দরকার, মানুষটিকে সামাজিকভাবে আশ্বস্ত করা এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যখন যেটা ঘটছে, হ্যাঁ, এবং যখন বার্নিং যে ইস্যুগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলা এবং সেগুলো নিয়ে কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট, হ্যাঁ, এটাকে একটা পজিটিভলি মানে আমার মনে হচ্ছে যে সিমস লাস্ট 1 month ইজ বেটার কম্পেয়ার টু Previous 4 প্রিভিয়াস months. 3 months, এটা আর কি। মিস্টার শামীম আক্তার, আপনি শুনছিলেন। আচ্ছা, উনি বলছিলেন যে হচ্ছে বিএনপি হচ্ছে জামাতকে হচ্ছে আওয়ামী লীগের মতন করে ট্রিট করছে না, বা যেহেতু দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছে, কিন্তু 96-এ তো তারা আওয়ামী লীগের সঙ্গেও গিয়েছিলেন, ঠিক আছে, জামাত তো আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিলেন, এবং তখনকার আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা বলে যে এটা জামাতের ব্রেন চাইল্ড, তো সেটা তারা করেছেন। তো এটা করার পরে মানে উনি বাইরে থেকে যদি এইভাবে বিচার করেন যে বিএনপি কীভাবে ট্রিট করছে, সেটা আসলে মনে হয় সঠিক হবে না। সেটা বিএনপি বলতে পারবে যে বিএনপি কীভাবে ট্রিট করছে। আপনি বলছিলেন যে আমাদের সফলতাটা কোন জায়গায়। দেখুন, আমরা যদি বলি যে একটা সরকার তার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল মানুষের কাছে, যে প্রতিশ্রুতি দিয়ে এই যে এত মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, তার মধ্যে প্রথমেই ছিল আমাদের ফ্যামিলি কার্ড। তো সেইটা ভোটের কালি মোছার আগেই তো প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন, এবং এটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তৃণমূলের মানুষের কাছে। আমরা যদি পথ দিয়ে হেঁটে যাই, দেখি যে মানুষ এসে আমাদের কাছে ফ্যামিলি কার্ড চায়। তাদেরকে বুঝাইতে হয় যে অ্যাট এ টাইমে তো আপনি 20 কোটি মানুষের মধ্যে যে নারী আছে 50%, সব নারীদেরকে তো আপনি অ্যাট এ টাইম এই ফ্যামিলি কার্ড দিতে পারবেন না। তার মানে এটা পর্যায়ক্রমিকভাবে আমরা এটাকে সবার হাতে পৌঁছে দেব, সেই পরিকল্পনাই এই সরকার নিয়েছেন। কূটনৈতিকভাবে যদি দেখেন আপনি, তিস্তা মহাপরিকল্পনা, সেটা তো আমাদের সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং সেটা সফলভাবে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফর করে আসলেন, তিনি তো সেখানে সেটা নিয়ে আলোচনা করেছেন, এবং তিনি যেভাবেই হোক এটা করবেন, তিনি পার্লামেন্টেও সেটা বলেছেন। তাহলে এই যে সফলতাগুলো, আপনি যে কাজগুলো করছেন, সেটা কোথা থেকে করছেন? একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পাটাতনে কিন্তু আপনি দাঁড়ায় আছেন, পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত একটা দেশের মাঝখান থেকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গণভবন থেকে শুরু করে আপনার ন্যাম ভবনগুলো যেগুলো ছিল, ইভেন পার্লামেন্টের ভিতরে পর্যন্ত আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢুকে পড়েছিল, এবং তারা ব্যাপক ভাঙচুর করেছে, আপনার জিনিসপত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওই সময়, এবং সেগুলো রিপেয়ার করতে হচ্ছে, কাজ করাতে হচ্ছে। তো সব জিনিসগুলো ওই যে আপনার জিনিসপত্রগুলো রিপেয়ার করা হচ্ছে, রাষ্ট্র কাঠামোটাকেও সেম ওয়েতে আপনাকে রিপেয়ার করতে হচ্ছে। কারণ হচ্ছে এই যে 17 বছরের একটা মানে ফ্যাসিস্ট সরকার যারা এখানে ছিল, তারা তো রাষ্ট্রের সকল জায়গার মধ্যে তাদের পরিকল্পনা মাফিক লোকগুলোকে বসিয়ে রেখেছে, যাদেরকে দিয়ে তাদের এই শাসন ক্ষমতাকে তারা প্রলোভিত করেছে। উনি ব্যর্থতা হিসেবে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যায়নি, সেই অর্থে অন্যান্য ইস্যুসগুলো যেগুলো মানুষ মনে করেছিল যে অ্যাড্রেস করবে সরকার, সেইভাবে সরকার করেনি বলে। না, সরকার অবশ্যই করে, কোনো সরকারই চায় না যে তার দেশের মানুষ খারাপ থাকুক। আমার মনে হয় যে সকল সরকারের এইটা মনে থাকে চিন্তায় যে না, দেশের মানুষ ভালো থাকুক। হয়তো এক একটা সরকারের মানে ফ্যাসিস্ট ছাড়া আর কি, আপনি গণতান্ত্রিক সরকারকে যদি দেখেন, তারা চেষ্টা করবে তাদের মানুষগুলোকে ভালো রাখতে। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছেন, তারেক রহমান সাহেব, উনি তো অনেক বেশি মানবিক। আপনি দেখেন প্রাণীদের জন্য ওনার মমত্ব কতটুকু। একটা কুকুরকে যে ইট বেঁধে ফেলে দিয়েছিল নরসিংদীতে, সেটা নিয়ে উনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কালকে দেখলাম মেবি বগুড়াতে একটাকে কেটে দিয়েছে, সেখানেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যে ওর যেন চিকিৎসা হয়। মানে কোনো প্রাণ যেন মানে নির্বিচারে অত্যাচারের মানে মুখে না পড়ে, এবং সে যেন ন্যায় বিচার পায়, এইটাকে লক্ষ্য করে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। তার মানে তার হৃদয়ে কতটুকু মমত্ববোধ থাকলে, এটা তো কেউ ওনাকে মানে নিশ্চয়ই বলে দেয় নাই যে এটা করার জন্য, উনি নিজে থেকে করছেন। তার মানে উনি এতটা মানবিক, তাহলে মানুষের তো গ্রহণযোগ্যতা বা মানুষের সম্পর্কে ওনার চিন্তাটা আরও বেশি ব্যাপক, এবং উনি চাচ্ছেন দেশের সকল মানুষ ভালো থাকুক, এবং সেটাকে মাথায় রেখেই উনি কাজ করছেন। এবং এই যে দেশের সকল মানুষ ভালো থাকুক, এবং আমি শেষ করি দিল ভাই, যেটা ধরেন আপনি আমাদের যেটা একটা সমস্যা হচ্ছে যে আপনার শিশু ধর্ষণের যে মাত্রাটা, এইটা একটু বেশি হচ্ছে আমাদের, এবং মাদক দেশে অবাধে ঢুকছে সীমান্তগুলো দিয়ে। আমি যেহেতু একটা সীমান্তবর্তী এলাকার মেয়ে, আমার হবিগঞ্জ 4-এ আমার বাড়ি, আমার দুটো উপজেলা নিয়ে একটা নির্বাচনী এলাকা,
গঠন করা হয়েছে। তো সেই দুটো উপজেলার মধ্যে দুটো উপজেলাই মানে ভারতীয় সীমান্ত দ্বারা পরিবেষ্টিত। সেখানে আপনার পোষবেকও যেমন চেষ্টা করা হয়, তেমনি অবাধে মাদক আসতেছে। সেখানে আপনি দেখেন গাঁজা বলেন, সেখানে ফেন্সিডিন বলেন, আরও ইয়াবা বলেন, যা আছে সব কিন্তু অবাধে ঢুকতেছে। আমাদের যুব সমাজ না, শুধু স্কুল গোয়িং বয় যারা, তারাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তারাও কিন্তু মাদকে আসক্ত হচ্ছে। তো এই মাদকটাকে বন্ধ করতে হবে। সরকার কিন্তু জোরালোভাবে মাদক বন্ধ করার জন্য আইন পাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আপনি জুয়া বন্ধ করার জন্য, অনলাইন জুয়া যেটা, সেটার জন্য আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে। তার মানে সরকার কনসার্ন আছে, সরকার চেষ্টা করছে যে সব কিছু যেগুলো আমাদের নেগেটিভ যে সাইডগুলো আছে সেগুলোকে বন্ধ করে আমাদের মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের মানুষগুলো যেন আরও ডেভেলপ হয়। আমরা মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী সফর করেছেন, সেখানে কী নিয়ে আলোচনা করেছেন? দীর্ঘদিন শ্রমবাজার সেখানে উন্মুক্ত নেই, সেই শ্রমবাজারটাকে উন্মুক্ত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং তারা কথা দিয়েছে যে এটা তারা চালু করবে। আবার আমাদের দেশ থেকে শ্রমিক যাবে, তো শ্রমিকরা গিয়ে কী করবে? যে রেমিটেন্সের উপরে আমরা দাঁড়ায় আছি, আমাদের অর্থনীতি, এই যে ভঙ্গুর অর্থনীতিটা, আমার তো মনে হয় ম্যাক্সিমামই আমরা এই আপনি গার্মেন্টস সেক্টর বলেন আর মূলত রেমিটেন্সের উপরে অনেকটা মানে নির্ভর করে চলতে হচ্ছে। তো এই রেমিটেন্সটা কোত্থেকে আসে? আপনি যারা বাইরে যাচ্ছে তারাই তো আপনাকে ইনকাম করে পাঠাচ্ছে, তো উনি তো চেষ্টা করতেছেন। তাহলে আমরা সবাই মিলে, দেশের মানুষ সবাই যদি দায়িত্বশীল, আপনি ছোট ছোট বিষয়গুলো দেখবেন। উনি স্কুলের বাচ্চাদেরকে বলছেন যে আমাদের অন্য দেশে যাই, তাদের রাস্তাঘাট একটু পরিষ্কার, আমার দেশে কিন্তু নোংরা থাকে। তার মানে প্রধানমন্ত্রী একা তো এগুলো পরিষ্কার রাখতে পারবেন না। তার মানে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদেরকে ওইটা পরিষ্কার করতে হবে, তাহলে পরেই আমার দেশটা সুন্দর হবে এবং পরিষ্কার থাকবে। সেটাও চেষ্টা করছেন। এখন যেটা আমরা পারিনি, যেটা আমাদের, আপনি বলেন একটু আমাদের দুর্বলতা, সেটা হচ্ছে আমাদের শিশুগুলো যেভাবে রেপ হচ্ছে, খারাপ লাগে। অ্যাজ এ উইমেন আমার কাছে খারাপ লাগে, এজ এ মাদার আমার কাছে খারাপ লাগে। একটা শিশু যখন রেপড হয় এবং এমন ন্যাক্কারজনকভাবে খুন হয়, তবু আমরা দেখেছি রামেসের যখন মিরপুরে যখন রেপড হয়েছে এবং খুন হয়েছে, সেটার বিচার কিন্তু 17 দিনের মাথায় এই সরকার করেছে। তনু হত্যাকারীরা তো ধরা পড়েনি, গত 17 বছরে তো আমরা দেখিনি যে ধরা পড়েছে, কিন্তু ডিএনএ টেস্টের উপরে ভিত্তি করে তো তনুর যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে আপনার হচ্ছে ওয়ারেন্ট অফিসার হাফিজুর, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, আরও কয়েকজনকে যেন গ্রেপ্তার করা হয়েছে। তাহলে সরকার চেষ্টা করছে। আপনি এটা বলবেন যে সরকার আন্তরিক আছে এবং সরকার চেষ্টা করছে। আপনি বলছেন সরকার চেষ্টা করছে, অনেক জায়গায় সাফল্য আছে, মাত্র শুরু, এবং ব্যর্থতা, কোথাও কোথাও সমস্যা, সেটা আপনি বলেছেন, উনি কিছু বলেছেন। একেবারে সাধারণ মানুষ যেগুলো দিয়ে বিচার করে, মূল্যস্ফীতি, কাজ পাচ্ছে কি না, তার জীবনযাত্রার ব্যয়, এগুলো নিয়ে উদ্বেগটা কিন্তু এখনো পর্যন্ত অনেকের মধ্যে আছে। তো আপনি কি মনে করেন কিনা যে সরকার সেই মানুষের যে প্রত্যাশা সেই গতিতে এগুচ্ছে? দেখুন, 17 বছরে আমরা তো ভেঙে পড়েছি, দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছিল। সেই জায়গা থেকে আমরা মানুষের সামনে একটা স্বপ্ন দিয়েছি, মানুষের সামনে একটা স্বপ্নটাকে দাঁড় করিয়েছি, যেই স্বপ্নে মানুষ বিশ্বাস করেছে যে আমরা এই সরকারকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, তারা আমাদেরকে ভালো রাখবে, আমরা উন্নতির পথে আগাবো। তাহলে সেটাকে বিশ্বাস রেখে কিন্তু মানুষ এই বিপুল জনসমর্থন যেটা আমরা পেয়েছি, মানুষের বিশ্বাস থেকে আমরা পেয়েছি। এই যে বিশ্বাসটা, সেই বিশ্বাস থেকে কিন্তু আকাশচুম্বী একটা প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে। প্রত্যাশার যেই উঁচু যে জায়গাটা, ওই আকাশ আমরা ছুবই, এবং সেটা আমরা ছুবো আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার নেতৃত্বেই আমরা ছুবো, এবং তিনি অবশ্যই বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাবেন, সেটা আমরা বিশ্বাস করি। কারণ তিনি, আপনি দেখেন বাংলাদেশের সচিবালয়ে কখনো 9টার মধ্যে কেউ গেছে এরকম দেখেছেন? মন্ত্রীরা কেউ যায় বা আরও যারা অফিসিয়ালরা যারা আছেন, সচিব বলেন বা আরও যারা আছেন, তারা 10টার মধ্যে 9টার মধ্যে কখনো অফিসে যাইতো? এখন তো দৌড়ায় কেন না? আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যেয়ে বসে থাকেন। ইভেন আমি আপনাকে বলি, আমরা যে পার্লামেন্টে অধিবেশনে গিয়েছি, কয়েকদিন 10:30টার সময় অধিবেশন দেওয়া হয়েছে, আগের দিন থেকেই মাথা নষ্ট, 10:30টার মধ্যে যে কি করে ওনার আগে পৌঁছাইতে পারি কিনা। তারপরেও দেখা গেছে যে উনি আমাদের আগে পৌঁছে যাচ্ছেন। তার মানে তারপরে কেউ কেউ অনুপস্থিত ছিলেন, তাদেরকে আবার ডেকে কিন্তু মানে তিরস্কার করেছেন বা সচেতন করেছেন যে মানে মানুষ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে আয়েশ করার জন্য, মানুষ যে দায়িত্বটা দিয়েছে সেটা যেন আমরা সঠিকভাবে পালন করি। আমি বিশ্বাস করি জিল্লুর ভাই, জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দ্বারাই সম্ভব এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে নেওয়া। কেননা আপনি দেখেন উনি কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং ধ্বংসের একটা পাটাতনে দাঁড়ায় উনি নতুন অর্থনীতির বুনিয়াদ সৃষ্টি করতে যাচ্ছেন, এবং সেটা হবে। মিস্টার জুয়েল, আমি একটু আপনার কাছে আবার একটু সংসদে ফেরত যাই। যে আমরা মনে হচ্ছে যে সংসদে তুলনামূলকভাবে বিরোধী দল সক্রিয়, যদিও তাদেরকে যেভাবে মানুষ মনে করেছিল যে তারা যথেষ্ট পরিমাণে দক্ষ বা
পার্লামেন্টকে কাঁপিয়ে তুলতে পারবে সেটা দেখা যায়নি। আবার একই সঙ্গে সরকারি দল ও বিরোধী দলকে একটা স্পেস দেবার চেষ্টা করেছে, যেটা আপনি আপনার কথার মধ্যে স্পিকারকে মনে হচ্ছে যে তিনিও বিরোধী দলকে একটা জায়গা করে দেবার বা সুযোগ করে দেবার চেষ্টা করছেন। আপনি কি মনে করেন বা বিশ্বাস করা যায় এই কয়েক মাসের অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশে সত্যিকারের একটা কার্যকর বিরোধী রাজনীতির সূচনা হয়েছে? বা ধরেন যে সাম কাইন্ড অফ একটা নতুন মেরুকরণ বা ওই লাইনে বিরোধী দল সরকারি দল মেরুকরণ তো ধরেন আবার আরেকটা বিষয়। না, ডেফিনেটলি মানে জিলু ভাই, আই উইল কাম ব্যাক দ্যাট ওয়ান। এবং আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা, হ্যাঁ সমঝোতা শুনতে ভালো লাগে, কিন্তু ডেমোক্রেসির জন্য অপোজিশনকে অপোজিশনের ভূমিকায় থাকা উচিত। থাকতে হ্যাঁ, অফকোর্স না, ওই টাইপের সমঝোতা না, বাট আমি বলছি তার দীর্ঘ ঐতিহ্যের কারণে, তাদের যে ধারাবাহিক সম্পর্কের কারণে এখনই তারা তাদের সম্পর্কটা যে ওই পর্যায়ে যাবে আওয়ামী লীগ বিএনপির মতো, নট দ্যাট আমরা সহনশীল থাকছি, এটা যাবে না আর কি। তার মানে এই না যে এটা সমঝোতা না, ডেফিনেটলি জিলু ভাই, পার্লামেন্ট ব্যাপারে আমি একটু বলবো, তার আগে আমি একটু ছোট ছোট করে আপা কতগুলো ব্যাপারে একটু বললেন আর কি। আমি যদি একটু টাচ করি তাহলে হবে কি যে বোঝার জন্য সহজ হবে। আপা বলছিলেন যে দিস ওয়াজ দ্য গ্রেট সাকসেস যে ফ্যামিলি কার্ড। অফকোর্স ফ্যামিলি কার্ড ইজ এ নিউ আইডিয়া, ফ্যামিলি কার্ড ইজ এ নিউ হ্যাপেনিং। এটা বাংলাদেশের মানুষের জন্য বা ওই সমস্ত পার্টিকুলার শ্রেণীর পিপুলের জন্য ডেফিনেটলি ইটস ক্যান বি এ ব্লেসিং। কিন্তু আপনি ফ্যামিলি কার্ডের পাশাপাশি যদি আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারেন, আপনি যদি ডেফিনেটলি অর্থনৈতিক ওই বিপর্যয়গুলো বন্ধ করতে না পারেন, তাহলে ফ্যামিলি কার্ডের যে মিনিমাম অ্যামাউন্ট আপনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, ওই অ্যামাউন্টে তো তার বেসিক্যালি কোনো ওই টাইপের পজিটিভ কোনো রেজাল্ট আনবে না তার দৈনন্দিন বা তার সাংসারিক জীবনে। তো এনিওয়ে, ওই কারণে ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমাকে অর্থনীতির ব্যাপারে আমাদের দ্রব্যমূল্য যে কারণে সাপোর্ট দেওয়া অর্থনীতির, সেটা যদি আমি লাগাম ধরতে পারি, তাহলে ফ্যামিলি কার্ডের এই ভ্যালুটা তাদের এন্ড অফ দ্য ডে কাজে লাগবে। দ্বিতীয়ত হলো যে কথাগুলো আপনি বলছিলেন যে হ্যাঁ, মানে ধ্বংসস্তূপের মধ্য থেকে এসছে, নতুনভাবে শুরু হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আসার পর লাস্ট 5 মান্থসে যে টাইপের পরিবর্তন বা যে টাইপের মানে সাম কাইন্ড অফ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে কোনটা ব্যাপারে আপনি দেখেন যে মেইনলি শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে কি, বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে ফেলা হয়েছে। অর্থনীতিকে ডেফিনেটলি একটা বিপর্যস্ত পর্যায়ে নিয়ে গেছে। সেইখানে 5 মাসে যে অ্যাড্রেসটা করা দরকার ছিল, অর্থনীতিবিদরা মনে করে এবং সাধারণ মানুষ মনে করে বা অনেক সচেতন মানুষ হয়তো মনে করে যে এখানে আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল। কারণ কি, যে আপনি 27 থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কারা পাচার করেছে এটা একটা কমিটির মাধ্যমে জানা গেছে বা মোটামুটি গভর্নমেন্টের কাছে এই হিসাব আছে। কিন্তু এই পাচারকারী যে প্রথম 20 জনের মধ্যে দেখা যাবে যে তাদের ব্যাপারে এই 27 থেকে 30 লক্ষ টাকা পাচারের ব্যাপারে বা টাকা ফেরত আনার ব্যাপারে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে, তাদেরকে জবাবদিহিতা আসার ব্যাপারে অ্যাজ অফ নাও লাস্ট 5 মান্থসে কোনো টাইপের উদ্যোগ বা ওই টাইপের সিগনিফিকেন্ট উদ্যোগ এই জাতি দেখতে পায় নাই। আপনি দেখেন টাকা বাইরে চলে গেছে, এগুলো আনা ইট ইজ এ লং টাইম অ্যাপ্রোচ অনেস্টলি স্পিকিং, কিন্তু এটা শুরু করা দরকার। এটার ব্যাপারে ইজ নট দ্য ক্লিয়ার। ইসলামী ব্যাংক সহ 11টা ব্যাংককে ধ্বংসকারী এবং এই টাকা পাচারকারীর 20টা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম 11টা প্রতিষ্ঠানের মালিক যে বিজনেস গ্রুপ, সেই বিজনেস গ্রুপের ব্যাপারে কোনো সতর্কবার্তা, কোনো মানে সেই টাইপের মানে 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 কি বলবো সাম কাইন্ড অফ অ্যাকশানে মানে যেতে না পারাটাও এটা ওয়ান অফ দ্য গ্রেট ইকোনমিক ফেইলিয়ার বেসিক্যালি এই গভর্নমেন্টের জন্য। ইনিশিয়ালি 5 মান্থস ইজ এনাফ টু গিভ দেম দ্য সিগন্যাল যে হোয়াট এভার ইউ হ্যাভ বিন ডান দ্যাট ইজ এনাফ, ইউ আর নো মোর ক্যান ডু অ্যান্ড ড্যামেজ ইন আওয়ার ইকোনমি। কিন্তু সেটার ব্যাপারে করা হয়নি, বরঞ্চ ইসলামী ব্যাংকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে এক টাইপের উদ্যোগ কোনো বিএনপি নেতার মাধ্যমে, বিএনপির মন্ত্রীর মাধ্যমে দেখা গেছে। কেননা স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও এটা অর্থনৈতিক ব্যাপার, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব স্পষ্ট ভাষায় সংসদে বলেছেন যে যারা ডিজিএফআর এর মাধ্যমে মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল করেছিল তারা করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম তারাই এখন মালিক। তো কাজেই মালিককে ফেরত দিতে হবে, তারা কেন করেছে এটার জন্য বিচার হবে। ইটস ভেরি স্ট্রেঞ্জ ওয়ার্ড অনেস্টলি স্পিকিং। রাদার একজন ডাকাতি করলো, ডাকাতি করে সে মালিক সেজে গেল, এখন আপনি বলছেন না ডাকাতি মালিক, কিন্তু ডাকাতি কেন করেছে এটার বিচার পরে হবে, হুইচ ইজ স্ট্রেঞ্জ। তাহলে ইকোনমিতে এই মেসেজগুলো ইজ নট দ্য ক্লিয়ার। হোয়াট আই এম ট্রাইং টু সে যে ইভেন গভর্নর নিয়োগের ক্ষেত্রেও ইনিশিয়ালি খুব পেশাদার অর্থনীতিবিদকে দেওয়া হয়নি। এখানে
অপেক্ষাকৃত এটা পিক অ্যান্ড চয়েস করা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য অ্যানাদার রং সিগন্যাল, বাট এনিওয়ে হোয়াট এভার হ্যাপেন্ড এই ইস্যুর ব্যাপারে। বাট একথা ঠিক যে গভর্নর নিয়োগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, শঙ্কার মধ্যে ছিলেন, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত আবার কেউ এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন আমি তুলছেন বলতে না চাচ্ছি ওটাই যে মানে হোয়াট এভার হয়তো মানে গভর্নমেন্ট এটাকে খুব স্লো যাচ্ছে বা হোয়াট এভার, আমি বলতে চাচ্ছি এই জিনিসগুলো অর্থনীতির ব্যাপারে, এটা আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা আপা বলছিলেন যে হ্যাঁ সময় দিতে হবে, ইটস ট্রু, কিন্তু যেগুলোর ব্যাপারে যেরকম ধরুন ইলিয়াস আলীর গুমের হলো, তারপর হলো চৌধুরী আলম থেকে শুরু করে এই যে ব্যারিস্টার আরমান, তারপরে এরকম গুমের অনেকেই ঘটনা আছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের সাধারণ মানুষের ব্যাপারে। এই গুমগুলোর ব্যাপারে স্ট্রেংথেন হওয়া দরকার, তাড়াতাড়ি করা দরকার, বা সিগনিফিক্যান্ট মানে মানে এটার একটা আউটকাম আসা দরকার। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল মানে যেটা অপরাধ ট্রাইব্যুনাল, সেটা অনেকটা স্লো এখন। শেখ হাসিনার বিচারের পর এই হাসানুল হক ইনুর রায় হলো, অ্যাপার্ট ফ্রম দ্যাট এই 5 মাসে বিএনপি টেক ওভার করার পরে এই 5 মাসে সিমস টু বি স্লো। এই ট্রাইব্যুনালের রায় এবং বিচারিক প্রক্রিয়া বা আপনি যেরকম অভিযোগ করছেন যেটা সিমস টু বি স্লো, এখন বিচার তো দ্রুত করলেও অভিযোগ আছে, স্লোতেও সমস্যা হয়। সো দেশে বিদেশে আপনার মতো এরকম আলোচনাটা আছে, কিন্তু একদিকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আবার অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার যে অভিযোগ সেটা এড়ানোরও একটা বিষয় আছে, এর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। না আমি ওটাই বলছি, কিন্তু মনে হচ্ছে যে যদি রাইটলি ওকে যায় ইজ অল রাইট, কিন্তু আমার কথা হলো যে এরকম ইমপ্রেশন পেতে পারে জাতি, তো এটার ব্যাপারে আপনাদেরকে হয়তো আরেকটু সতর্ক হতে হবে। সেকেন্ড হলো যে ফরেন পলিসির ব্যাপারে বলা হচ্ছে যে হ্যাঁ যে আমরা সাধারণ পরিষদের সভাপতি হয়েছি, দ্যাট ইজ এ ডিপ্লোমেসি ইজ এ সাকসেস, ডেফিনেটলি উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যান্ড অফকোর্স উই হ্যাভ টু কনগ্রাচুলেট দিস গভর্নমেন্ট ইন অর্ডার টু ব্রিং দিস কাইন্ড অফ সাকসেস। অ্যান্ড মালয়েশিয়া এবং চায়নার ব্যাপারে, তিস্তা এবং মালয়েশিয়া শ্রমিকের ব্যাপারে আপনি দেখেন মালয়েশিয়ান শ্রমিকটা, বিকজ মানে আমি যেহেতু সাউথ এশিয়াতেই থাকি, মানে বেজ আমার ওখানে, এখানে সিনারিওটাও কিন্তু ওইটা না পায় যে মানে শ্রমিক যাওয়া বন্ধ, শ্রমিক বারবার বন্ধ হয়েছে, বারবার ওপেন হয়েছে, কিন্তু ইস্যুটা হলো এখানে সিন্ডিকেট আছে, মাত্র 4 জন লোক এবং তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী 4 জন লোক মিলে তারা এই শ্রমিক, যেখানে 75,000 টাকায় মানে মালয়েশিয়া একজন শ্রমিক পাঠানোর কথা, যেখানে গভর্নমেন্টের লেভি ওখানে মালয়েশিয়া গভর্নমেন্ট ভেরি লেস, এবং প্লেন ফেয়ার সহ ইট ক্যানট বি মোর দ্যান 75 or 80,000 টাকা, সেখানে নেওয়া হতো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা। ইজ এ হিউজ সিন্ডিকেট, এইটা কেউ ব্রেক করেনি বা করতে চায়নি, অনেস্টলি স্পিকিং এখন পর্যন্ত এটা ব্রেক হয়নি। তো এইটা যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে আপনি যদি শ্রমিক আবার শুরু করেন, কিন্তু ওই সিন্ডিকেটের হাতেই যদি শ্রমিক নেওয়ার দায়িত্ব থাকে, তাহলে এটা সাধারণ মানুষের কোনো উপকার আসবে না। তিস্তার ব্যাপারে একটু বলে নি, তিস্তার ব্যাপারে ছোট্ট করে, হ্যাঁ তিস্তার ব্যাপারে যেটা বলা হয়েছে, কিন্তু তিস্তার ব্যাপারে বেসিক্যালি কিন্তু এগ্রিমেন্ট হয়নি। আমি এশিয়ান ওয়াল স্ট্রিট জার্নাল পড়ছিলাম তারেক রহমানের ভিজিটের পর, প্রাইম মিনিস্টার ভিজিটের পর, ওয়াল স্ট্রিট জার্নালে নেভার কেম ব্যাক ইন এনি সিগনিফিক্যান্ট প্রপোজাল যে দুই পক্ষ এগ্রি করে কোনো এগ্রিমেন্ট সই করেছে। তারা এসে এটা এখন পর্যন্ত করে এটা টেস্ট করবে, একটা এমইও করেছে তিস্তার ব্যাপারে সমঝোতা হবে, কিন্তু এই তিস্তা ইজ এ উত্তরবঙ্গের জন্য, আমাদের জন্য এটা বাঁচা মরার প্রবলেম। তাহলে তিস্তাকে যদি আপনি এখনো ঠিকমতো অ্যাড্রেস না করেন বা অ্যাড্রেস করতে প্রবলেম হয়, তাহলে আমি জানি না কেন, এটা তো এগ্রিমেন্ট হয়ে যাওয়া উচিত ছিল, এবং এটা হলে ইট কুড বি দ্য গ্রেট সাকসেস ফর দ্য পিপল। যে তিস্তা হবে, এত টেনশন করতেছেন না, আমি টেনশন করছি না, এটা তো হয়নি এতকাল, হয়নি এতকাল, এটা ব্যাপারে করতে হবে, আর পার্লামেন্টের ব্যাপারে পরে আসছি। জি প্লিজ সামনে আসুন। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উনি কথা বলেছেন যে সরকার এটা কন্ট্রোল করতে পারছে না। দেখেন এই বাজেট যখন মানে পেশ করা হলো, বাজেটের আগে বা পরে জিনিসপত্রের দাম সারা জীবনই আমরা দেখছি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরাও বিরোধী দলে থাকা অবস্থায় আমরা মিছিল নিয়ে বের হয়েছি, গরিব বাজেট মানি না, এই বাজেট মানি না, মানব না, এই ধরনের মিছিল আমরাও করেছি, ব্যানার নিয়ে বেরিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো মানুষ কোনো মানে ওইভাবে কার্যত যে মানে আপনার একটা বাজেটের বিরুদ্ধে মিছিল যেটা হইতো অতীতে আমরা যেগুলো দেখেছি, সেরকম কোনো মিছিল হয়নি। তার মানে হচ্ছে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আছে। যদি দ্রব্যমূল্য অনেক বেশি বাড়তো বাজেট পেশ করার পরে, তাহলে সেটা নিয়ে কথা বলা যেত। তারপরেও সরকার তো তার কাজ করে যাচ্ছে। আপনি ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন, আমরা তো কৃষক কার্ডও দিয়েছি। কৃষক কার্ড শুধু দিই নাই, আমরা
10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছে কৃষকদেরকে, তাদেরকে সার বীজ সব কিছু কিন্তু আমরা দিচ্ছি। সুতরাং এই যে সুযোগটা তৈরি করে দিচ্ছি সেটা তো এই সরকারই করছে, তাই না? এটাও করেছে। আপনি বিচারের কথা বলেছেন যে বিচারগুলো স্লো হচ্ছে বা আপনার ওইভাবে হচ্ছে না। বিচার তো আর সরকার করে না, বিচার করছে হচ্ছে আপনার কোর্ট। এখানে আপনার ইনভেস্টিগেট করতে হয়, এখানে রিপোর্ট যায়, সব কিছু বিচার বিশ্লেষণ করে তো তারপরে বিচারটা হয়। সরকার, ইলিয়াস আলী তো বিএনপিরই একজন সংসদ সদস্য ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন সিলেট ডিভিশনে। নিশ্চয়ই সরকার এই বিষয়ে আন্তরিক আছে, আমরা সেটা বিশ্বাস করি। আমরা পার্লামেন্টে দাবি উঠিয়েছি বিরোধী দলে থাকা অবস্থায়। আমরা এই বিচারগুলো করব। কোনো হত্যা বা কোনো নির্যাতনের বিচার বন্ধ থাকবে বা আমরা করব না, সেই প্রত্যয় ব্যক্ত করে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিইনি। আমরা মানুষের সামনে যে কমিটমেন্ট করেছি যে সকল অন্যায়ের বিচার আমরা করব, সকল হত্যা, বিচার বহির্ভূত হত্যা বলেন বা নির্যাতন বলেন, গুম বলেন, খুন বলেন, সব কিছুর বিচার আমাদের সরকারের সময় করা হবে। কিন্তু এই যে সরকারটা, আপনি 4 মাসের যে সরকারটা দেখছেন, আপনি যদি মানুষের একটা বাচ্চা দেখেন, জন্ম নিলে প্রথমেই কিন্তু সে দাঁড়াই যেতে পারে না, প্রথমেই কিন্তু সে হাঁটতে পারে না, তাকে আপনাকে কিছু সময় দিতে হয়, যে সময়ে সে তার দাঁড়ানোটা শিখে, তার হাঁটাটা শিখে। তো এই যে ভঙ্গুর অর্থনীতি, যেটাকে এই যে বটমলেস একটা বাস্কেট যেটা ধরাই দিলেন আপনারা, এই বাস্কেটটাকে বটম ফুল করার জন্য যে মানে আপনারা মিস মানে হচ্ছে পূর্ববর্তী সরকার, তো এইটা হচ্ছে এই ফেসিস্ট সরকারের সাথে আমার নিকটতম দূরতম কোনো টাইপের তো সম্পর্ক নাই। আমি শেষ করি, মানে ওই সরকারটা যে অর্থনীতি ধরিয়ে দিয়েছে সেটাকে ফুল করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তিস্তা নিয়ে আপনি কথা বলেছেন, দেখুন তিস্তা নিয়ে বারবারই বলা হয়েছে যে তারা রাজি হয়েছে যে এসে এখানে সয়েল টেস্ট করবে, এখানে সব কিছু এরা এসে ভিজিট করে সব কিছু টেস্ট করার পরে তারপরে হয়তো তারা চুক্তি করবে। এবং যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে উনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। কারণ প্রধানমন্ত্রীও তো আপনার উত্তরবঙ্গেরই সন্তান। 3,000 কোটি টাকার কৃষি হাব রাখা হয়েছে, যেখানে হচ্ছে আপনার 25 লক্ষের বেশি কর্মসংস্থান তৈরি হবে, এটা সরকারি হিসাব। তাহলে এই যে কর্মসংস্থান নিয়ে যেই মানে চিন্তা আপনারা করছেন যে মানুষ কাজ পাবে কি না, মানুষ খাবে কি, মানুষ মানে কিভাবে এই মানে দুঃসময় পার করবে, এইটার জন্যই তো এত পরিকল্পনা, এটার জন্যই তো এই বাজেটের নানান জায়গায় এই বিষয়গুলো রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্র বলেন, স্বাস্থ্যক্ষেত্র বলেন, সব জায়গায় তো সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন শুধু মানে সনদে আপনি পাশ করলেন, আপনার কারিগরি শিক্ষা নাই, বা আপনি পাশ করে বের হলেন, আপনার কাজ নেই, আপনাকে যাতে আমরা কাজ দিতে পারি সেই চিন্তা রেখেই তো এই বাজেটটাকে আপনার কারিগরি শিক্ষার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। সুতরাং আপনি এটা বলতে পারেন না যে 4 মাসেই সব কিছু আপনাকে একেবারে ফুলফিল করে দিয়ে দিতে পারবে সরকার। সরকার একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং সেই প্রশ্ন করি যে এই যে বিচার নিয়ে আলোচনা হয়েছে, অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার শব্দটিও গত 2 বছরে অনেক উচ্চারিত শব্দ। সো আমরা যদি অন্যান্য এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, এই জায়গায় কোনো অগ্রগতি আছে বা আপনি? পুলিশে তো নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, কিছু আরও নিশ্চয়ই দেওয়া হবে। তবে একটা কথা কি জিল্লু ভাই, এটা স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের সময় যে সকল লোকজন পুলিশে জব করতেন সেই সকল লোকজনকে তো আপনি বাড়ি পাঠিয়ে দেন নাই। যারা আপনার ধরেন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে ওই সময় যারা দায়িত্বরত ছিলেন, বা আপনার যে একদলীয় যে নির্বাচনটা হয়েছে, আপনি 18-র যে হচ্ছে আপনার যে নির্বাচনটা হয়েছে, 24-এর নির্বাচনটা হয়েছে, এই সমস্ত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন যে সমস্ত পুলিশ অফিসার, আমি জীবনে কখনো শুনিনি এরকম কাণ্ড যে নির্বাচন কমিশনে সেই সব পুলিশ অফিসারদেরকে ডেকে আবার তারা আপ্যায়ন করছে। মানে নির্বাচনে যে একটা মানে মানুষের ভোট চুরি করে যে তারা বাক্স ভরলো সেটার জন্য আবার পুরস্কৃত করা হলো, তাদেরকে পেট ভরে খাওয়ানো হলো। আপনি দেখেন প্রধানমন্ত্রী আমাদের এই যে বাজেট পাশ করার পরে যে আমাদের ডিনার ছিল সেটা তিনি বাতিল করেছেন, কৃচ্ছতা সাধন করছেন। তো উনি কি করতে পারেন, আর উনি ওনার সর্বোচ্চটা করার চেষ্টা করতেছেন যে এই দেশটাকে এগিয়ে নিতে হবে আমাদের সবাইকে মিলে। আর ওরা কি করেছে, ওরা দেখেনি যে চোরগুলোকে যেখানে কাজে লাগাইছে ভোট চুরির জন্য সেগুলোকে আবার ডেকে এনে খাওয়াইছে নির্বাচন কমিশনে। তো সেই মানুষগুলো কই, সবাইকে কি আপনি চাকরি থেকে ফেরত পাঠিয়েছেন? পাঠাননি। তাদেরকে হয়তো সে হয়তো ধরেন ছিল চুনারুঘাট, তাকে পাঠাইছেন মাধবপুর, নাইলে পাঠাইছেন বরজুল্লাহ খাই, নাইলে পাঠাইছেন হবিগঞ্জ সদর, বাট সে আছে এই প্রক্রিয়ার মধ্যে। ওকে প্রক্রিয়ায় রেখে তো আপনি একেবারে ক্লিন করে ফেলতে পারবেন না সব কিছু। তার মানে হচ্ছে এই যে মানুষগুলো আছে এদের বিপরীতে আপনার নিজস্ব নতুন সেট আপ আপনাকে ওইখানে সেট করতে হবে, যাদের দিয়ে আপনি যেভাবে চাচ্ছেন। আপনি মনে করেন আপনার ঘরটা সাজাচ্ছেন, আপনি চিন্তা করেন না যে এখানে আমি ফুলদানিটা রাখবো, এখানে আমার চেয়ারটা থাকবে, ওখানে আমার টেবিলটা থাকবে, এখানে আমার ল্যাপটপটা থাকবে। এটা তো আপনি সাজাচ্ছেন, ঠিক আছে, বা কারো সাহায্য নিচ্ছেন।
আমাদের সরকার যে পরিকল্পনা করছে, আমাদের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করছেন, সেটা করার জন্য তার তো নিজস্ব সেট আপ লাগবে। ফেসিস্টের যারা দোসর ছিল তাদেরকে দিয়ে তো এই কাজটা হবে না, তারা করে দিবে না আপনাকে, তারা পদে পদে বাধার সৃষ্টি করবে, তাদের ভিতরে তো অন্য জিনিস, আপনি তাদেরকে দিয়ে আপনি আপনার কাজটা করাইতে পারবেন না। এই জায়গাটা একটা সংস্কার খুব জরুরি দরকার। যারা ওই সময়ে দায়িত্বরত ছিল ওদেরকে সরিয়ে দিতে হবে, ওদেরকে সরিয়ে দিয়ে নতুন লোকজন দিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা তো দেখেছি 5ই আগস্টের পরে এয়ারপোর্ট দিয়ে লোকজন পালায়ে যাচ্ছে, মানে অন্য দেশের যেই আপনার হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মেবি তারা পালায়ে যাচ্ছে, এরকম ছবিও তো আমরা দেখেছি। তো এই যে যারা ছিল বা পুলিশেরা অনেকে দীর্ঘদিন মানে জবে হাজির হচ্ছেন না, তারা কোথায় চলে গেছেন কোনো নজির নেই। যেই ন্যাক্কারজনক ঘটনা জাতীয় সংসদ ভবনে আমাদের উপরে অনুষ্ঠিত হয়েছিল, আমাদের চিফ হুইপ ছিলেন জয়নাল আবেদিন ফারুক, আমরা নারী সংসদ সদস্য এবং আমাদের যে পুরুষ সংসদ সদস্য যারা ছিলেন সব মিলে আমরা যে কয়জন ছিলাম, আমরা হরতালের দিন আমরা মিছিল করতেছিলাম, সেখানে আমাদের উপরে হামলা করা হলো। কোথায় আজকে মানে হারুন সাহেব, তারপরে এসি বিপ্লব, হারুন, এরা কোথায়? এদের বিচার হয়েছে? আপনি বেনজির ধরা পড়েছে, কই বেনজিরের বিচার হয়েছে? বেনজির কি বলেছিল? মাটির নিচে থাকলে টোকায় টোকায় নিয়ে আসবো, রাষ্ট্রের সাথে ও দত্তপনা করতে পারবে না। মানে মনে হচ্ছিল যেন ও পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর একজন কিছু, আল্লাহর দুনিয়াতে ওই একজন আছে ওয়ান পিস, মানে ও হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। ওর বিচার হয়েছে? এই সমস্ত লোকজন যারা আমাদের দেশটাকে মানে দুজকে পরিণত করছিল, তাদের কোনো মানে বিচারটা করতে হবে। এই বিচারটা হওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, কোর্টকে সহযোগিতা করেন, আমরা যাতে সবাই মিলে এই বিচারটা সম্পন্ন করতে পারি। যারা এই দেশকে মানে নরক বানাইছিল তাদের প্রপার বিচারটা যেন হয়। সেই মিস্টার জুয়েল, আপনি পার্লামেন্ট নিয়ে বলতে চাইছিলেন, এবং আমি তার সঙ্গে আর একটু যোগ করে দিই, যদি আগামী 1 বছর পরে, এখন তো প্রায় 5 মাস গেল, 1 বছর পরে এই সরকারকে যদি সফল সরকার বলতে হয়, তাহলে কোন তিনটে না ন্যূনতম তিনটে সূচকে, কোন তিনটে সূচকে উন্নতি দেখাতে হবে বলে আপনি? থ্যাংক ইউ সো মাচ এগেন। আপা যেটা বলছিলেন না, যে সংস্কার করতে সময় লাগবে বা পুলিশের ব্যাপারে, মেইনলি পুলিশের ব্যাপারে একটু কথা বলি আপা। যে আসলে দেখেন যে ফ্যাসিস্টের মাধ্যমে ফ্যাসিস্ট পুলিশকে যেভাবে দলীয়ভাবে ব্যবহার করেছে, যেভাবে গুম খুনে ব্যবহার করেছে, যেভাবে নির্যাতন নিপীড়ন দমন নীতিতে ব্যবহার করেছে, এবং এটার কারণেই তো সে ফ্যাসিস্ট হয়েছে। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীর মতো এখন বলা হতো কিভাবে জানেন, যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগ। কেননা পুলিশ লীগকেই সবচেয়ে মানুষ বেশি ভয় করত, সেটা হলো রাজনৈতিক দল বলেন, সাধারণ মানুষ বলেন। তো এখন এইভাবে তো সমাধান না। আপনি বলছেন ওদেরকে সরায়ে দিবেন, সরায়ে দিয়ে এখানে এখন ফ্যাসিস্ট পুলিশের জায়গায় কি আপনি জাতীয়তাবাদী সিলমারা পুলিশ বসাবেন? নো, পুলিশ সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করে, রাইট, পুলিশ সংস্কার, যারা যে কোনো গভর্নমেন্ট যেন পুলিশকে, জিল্লুর ভাই, দলীয়ভাবে ব্যবহার করতে না পারে, আর পুলিশ যেন তার যে জুরিসডিকশন, তার যে পুলিশিং যে নীতিমালা, সেগুলো মেনটেন করে যেন জাতিকে সেবা দিতে পারে। সে জানে কোন জায়গায় তাকে গভর্নমেন্টের অর্ডার ফলো করতে হবে। গভর্নমেন্ট যদি অন্যায় অবদার করে, কাউকে গুম করতে বলে, সে করবে। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট কি পুলিশকে কি ব্যবহার করেছে? দলীয় বাহিনী ব্যবহার করেছে। আমরা চাই না, বা কেউ চাই না, আপনিও চান না, যে ঠিক এই গভর্নমেন্ট আবার সেটাকে জাতীয়তাবাদী পুলিশ দল বানাক। নো, অফকোর্স নট। এটা প্রফেশনাল পুলিশ থাকতে হবে, যারা দল মত নির্বিশেষে যে টাইপের পুলিশিং হওয়া দরকার। তা না হলে আইন শৃঙ্খলা বাহিনী হবে না। আপনি নতুন করে এক সেট আপকে সরাইয়া দিয়ে আপনি যদি বিকল্প আর এক দলের আনুগত্যশীল সেট আপ তৈরি করেন, it is not going to happen the real policing approach and environment in our society. এই জন্য আমাদেরকে অলওয়েজ দক্ষ পুলিশ, প্রফেশনাল পুলিশ, দলীয় পুলিশ না বা লেজুর ভিত্তির পুলিশ না, এইটা আমাদেরকে মেকশিওর করতে হবে। তা না হলে আইন শৃঙ্খলা, আবার যদি কোনো কারণে বিএনপির পতন হয়, যদি আরেক দল ক্ষমতা আসে, তখন বলবে না ওই পুলিশ বাদ, এখন আমার পুলিশ। নো, হুইচ ইজ নট, পুলিশ ইজ দেয়ার, শুড বি দেয়ার, কিন্তু পুলিশ ক্যানট বি দলীয়, পুলিশ ক্যানট বি দলীয় আনুগত্য করবে, অথবা অ্যাপার্ট ফ্রম দেয়ার ল, অ্যাপার্ট ফ্রম যে পুলিশিং যে নীতিমালা, এর বাইরে কাজ করবে, এটা করতে দেওয়া যাবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো যে আপনি দেখেন যে আপনি বলছেন যে চাকরির বাজার, এই যে একটা বাজেট, আমাদের যে বাজেটটা হয়েছে, এই বাজেটের আমরা ডাইরেক্ট 26% আমাদের আয় কোথা থেকে আসবে এটার কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা বলছি 14% ধরবো বৈদেশিক সাহায্য, 12% আমাদের অভ্যন্তরীণ ব্যাংক থেকে সাহায্য নেব, তাই না? আর রিমেইনিং আমরা বলেছি 19 থেকে 21% আমরা কি করব, যে আমাদের রেভিনিউ আয় বাড়াবো, যেটা এই 10 মাসে অলমোস্ট ইম্পসিবল। বিকজ বিগত 50 বছরে কর আদায়ের বা রাজস্ব আদায়ের যে আমাদের হার, সেটা যদি আমরা সর্বোচ্চ ধরি,
যে এটার অর্ধেকও সম্ভব নয়। তার মানে আমাদের এখানে পুরো বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি বাজেট, মোর দ্যান 2,40,000 তো আমাদের অফিসিয়ালি হিসাব, কিন্তু তার চেয়েও বেশি যদি আমি রেভিনিউ এইটা উদ্যোগ না নিতে পারি, তাহলে আপনি কর্মসংস্থান করবেন কিভাবে? আপনি আউট অফ 100 যদি 100 টাকা যদি আপনি বাজেট ধরেন, আমি বোঝানোর জন্য সাধারণ মানুষের, সেটা হলো আমি 60 থেকে 64 টাকা আমার ব্যয় হয় ম্যানেজমেন্ট খরচে, গভর্নমেন্ট চালাতে, বেতন দিতে, এই করতে, অপারেশনাল কস্ট। আর রিমেইনিং 32 to 34% অনলি আমাদের ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের জন্য এইবার যেটা পজিটিভ, শিক্ষা এবং স্বাস্থ্য একটু বেশি দেওয়া হয়েছে, দ্যাটস অল। আপনি কর্মসংস্থান করবেন কিভাবে? আপনি বাজেটের মানে আপনি যদি টেকনিক্যাল আলোচনা করেন, সেখানে কর্মসংস্থান, যেখানে আমাদের একটা হিউজ কর্মসংস্থান এবং বেকারের কারণেই আমাদের এই রাজনৈতিক বিপ্লবটা সংগঠিত হয়েছিল ইনিশিয়ালি, সেখানে আপনি নতুন করে কর্মসংস্থানের এইরকম কোনো অবস্থান এই বাজেটের মাধ্যমে আশা করা খুব বেশি করে, হয়তো কিছু হবে কিন্তু নট আপ টু দ্য মার্ক ইয়েট। আমি যেটা বলতে চাচ্ছি যে কাম ব্যাক টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে আসলে এখন যেটা হচ্ছে যে পার্লামেন্ট একটা নতুন ধারায়, ওই যে বললাম বিএনপি ক্ষমতায় আছে, দায়িত্ব পালন করছে, জামাত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, সে অপোজিশনে আছে, এর মাঝে আমরা দেখছি ওই যে অনেকে বলে কুসুম কুসুম বিরোধিতা, তো ইট ইজ গোয়িং টু হ্যাপেন যে কুসুম কুসুম বিরোধিতা। এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে যে কিছু কিছু সরকার দলীয় সদস্যরা হয়তো জামাতের বিরুদ্ধে মানে একটু স্ট্রং বক্তব্য দিচ্ছে, আবার অনেক মন্ত্রী, অনেক মানে সংসদ সদস্য একটু সফট অ্যাপ্রোচ নিচ্ছে, জামাতের আমির কথার ফুলঝুরি ধরিয়ে এবং অনেকটা মানে সংসদ এবং সংসদের বাইরে জনপ্রিয় কথাবার্তা বলছেন, এবং ওইভাবে স্ট্রংলি যে টাইপের অপোজিশন বা যে টাইপের প্রতিবাদ হওয়া দরকার সংসদ থেকে, সেটা হচ্ছে না। আপনি দেখেন জুলাই চার্টার নিয়ে বিরোধী দলও কিছু বলছে না, সরকারি দলও কিছু বলছে না। আপনি গুম কমিশন থেকে শুরু করে যেগুলো মানে অধিকতর মানে নতুন করে আইন আনার কথা, সেটাও এখন পর্যন্ত আসে নাই। তো আপনি সেইগুলো সব মিলেই পুলিশ সংস্কার, ইভেন আপনি দেখেন 31 দফার মধ্যে, বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফা যে সংস্কার কমিশন, যদি উনি নতুন করে এটাকে রিভাইজ করতে চায়, সংস্কার কমিশনও হয়নি। আপনি ওনার 31 দফার মধ্যে 10 নম্বর দফায় আছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দিবেন, আপনি ওটা কোথায়? আপনি বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, বিচার বিভাগের স্বায়ত্তশাসন কি হয়েছে বা এটার ব্যাপারে কোনো ভূমিকা নেওয়া হচ্ছে? আপনি একদল ক্ষমতায় আছে, এই দলটা খারাপ করেছে, আর এক দল এসে এইটাকে যদি সিস্টেমেটিক পরিবর্তন না করে, প্রাতিষ্ঠানিক পরিবর্তন না করে, তাহলে আর এক দল হয়তো মানসিকতা ভালো হওয়ার কারণে একটু ভালো থাকবে। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে 1 বছর পরে কোন 3টে সূচক দেখে আপনি নির্ধারণ করবেন যে আমি অনেস্টলি স্পিকিং আমি যেটা মনে করি যে বিএনপি মানে সমস্ত সফলতা ব্যর্থতা নির্ভর করবে যদি আমরা আমাদের এই ক্ষতগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। অর্থনৈতিক ক্ষত, যেটা দীর্ঘ আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে গরিব বানিয়ে দিচ্ছে, ফকির বানিয়ে দিচ্ছে, এই টাকা পাচার, এই টাকা পাচারকারীদের বিচারের আওতায় আনা এবং এই টাকা ফেরত আনা, এবং এই ভবিষ্যতে যেন আর কেউ টাকা পাচার করতে না পারে, এইটাকে বন্ধ করা, নাম্বার 1। নাম্বার 2, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং 17 বছরের যারা এই জন্য দায়ী, সে পুলিশ হোক, র্যাব হোক, রাজনৈতিক কর্মী হোক, রাজনৈতিক নেতা হোক, তাদেরকে যদি আপনি বিচারের আওতায় আনতে পারেন উদাহরণস্বরূপ মানে মানুষের জাতির সামনে, তাহলে ভবিষ্যতে এই ধরনের কেউ কোনো কাজ আর করতে পারবে না। দ্যাট উইল বি দ্য অ্যানাদার এক্সাম্পল। অ্যান্ড মানে আপনি যদি আরেকটা 3টা বলতে বলেছিলেন, আরেকটা যদি আমি বলি, সেটা হলো যে আপনার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মানে জাতিকে যদি আপনি শিক্ষিত করতে না পারেন এবং শিক্ষিত নতুন শ্রেণী তৈরি করতে না পারেন, নেতৃত্ব তৈরি করতে না পারেন, তাহলে আমাদের মৌলিকভাবে ভালো নেতৃত্ব তৈরি হবে না, সেটা রাজনীতিতে, অর্থনীতিতে এবং ভালো নাগরিকও তৈরি হবে না। এই 3টি ব্যাপারে আমাকে অ্যাড্রেস করতে হবে বলে। আচ্ছা, পুলিশের কথা উনি বললেন, পুলিশে দেখেন আমি কি বলেছি, পুলিশের মানে ওই যে সেটআপটা যারা দায়িত্ব পালন করেছে, যে ওই সময়ে ভোট চুরি বা ওই সরকারকে সহযোগিতা করতে খুন গুম যে কোনো অপকর্মের সঙ্গে যারা সহযোগী ছিল তাদেরকে সরাইয়ে দিতে বলছি, এবং বলছি যে মানে নতুন সেটআপ লাগবে। তার মানে এই না যে এটা বিএনপির লোকজন হতে হবে। পুলিশে কি সব বিএনপির লোকজন জব করে না সব আওয়ামী লীগের লোকজন জব করে? তার মানে ওখানে প্রফেশনাল লোক নাই? অবশ্যই আছে। সেই প্রফেশনালস যারা আছে, যারা কাজটা ভালো করে বা যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা সত্যিকার অর্থে এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হবে না, তাদেরকে দিয়ে নতুন সেটআপ সাজাইতে বলছি। এটা বলিনি যে বিএনপির লোকজন দিয়ে ওখানে সাজাইতে হবে। এবার বলছেন উনি কি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্যই তো এত বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আপনার এই নতুন নতুন যে বিষয়গুলো আসছে, আপনার ক্রিয়েটিভ অর্থনীতি বলেন,
আপনার কারিগরি শিক্ষা বলেন, এই যে এগুলো তো শিক্ষা খাতে আমরা কেন এত বরাদ্দ দিলাম এগুলোকে বাস্তবায়ন করবার জন্য, যে আমরা যদি নতুন প্রজন্মকে ভবিষ্যতের বিশ্বকে মোকাবেলা করবার জন্য তৈরি করতে না পারি তাহলে তো আমরা আগাইতে পারবো না। তাদেরকে যাতে আমরা সেইভাবে তৈরি করতে পারি সেই জন্যই কিন্তু এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে বা শিক্ষা খাতে এত বরাদ্দ দেওয়া হয়েছে। দেখেন আগে যে মানে খেলা, আমরা যে ফুটবল খেলি বা অন্য যে কোনো খেলা যেগুলো আমরা খেলি, ক্রিকেট, ফুটবল যাই বলেন না কেন, এই খেলায় বাচ্চাদেরকে যে আগ্রহী করে তোলা বা খেলা যে একটা প্রফেশন হতে পারে সেটা তো আমাদের সরকার এটাকে ইন্ট্রোডিউস করেছেন। এবং আপনি দেখেন যে এই পর্যন্ত বহু মানে ক্ষুদে খেলোয়াড় যারা এখানে লিপিবদ্ধ হয়েছে, যারা নিজেকে খেলোয়াড় হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চায়, তো এই জিনিসটাকে তো তিনি সামনে এনেছেন জাতির সামনে, যে আমাদের যুব সমাজ বা আমাদের বাচ্চারা যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই কাজগুলো আমরা করছি। এখন আপনি যদি ওভারনাইট সব কিছু চেঞ্জ চান, আপনি বিচার বলেন বা তারপরে অর্থ পাচারের কথা আপনি বলেছেন, অর্থ পাচার যেগুলো হয়েছে সেগুলো ফেরত আনার জন্য অবশ্যই সরকার চেষ্টা করবে এবং সেগুলো নিয়ে সংসদে মানে এন্তার আলোচনা হয়েছে। বিরোধী দলও কথা বলেছেন, সরকারি দলও কথা বলেছেন। বিরোধী দলও কিন্তু আপনার এই যে ব্যাংকের বিষয়ে কথা বলেছেন, যে ওইখানে আপনার ইসলামী ব্যাংক নিয়ে ব্যাপক ডিবেট হয়েছে ওইখানে। সুতরাং এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। নিশ্চয়ই সরকার ওই ব্যাপারে কনসার্ন আছেন যে বাংলাদেশের ইকোনমিকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, এটা মাথায় আছে। এবং এইটা কিন্তু বলেছেন যে এটা রাতারাতি একদিনে কিন্তু হবে না, এটা আমাদের সকলের প্রচেষ্টায় অর্থনীতি আগামী 1 বছর পরে ঘুরে দাঁড়াবে। এটা অর্থনীতি খুদ নিজে দাবি করেছেন, অর্থমন্ত্রী উনি নিজে দাবি করেছেন। সুতরাং এটার জন্য তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ঢালাওভাবে যদি খালি সরকারের উপরে সব দোষ আমরা মানে ঝেড়ে দিই যে সরকারকেই করতে হবে সব কিছু, সরকার চেষ্টা করে যাচ্ছে। এটুকু আপনাকে এনশিওর করতে পারি যে আমাদের দ্বারা নতুন করে কোনো গুম নাটক তৈরি হবে না, নতুন কোনো মানুষ হত্যার শিকার হবে না বিচার বহির্ভূতভাবে, ঠিক আছে? এই কাজগুলো আমরা করব না, আমাদের সরকারের পলিসি ওই দিকে না, আমরা ওগুলো করব না। আমরা চাচ্ছি দেশকে অর্থনৈতিকভাবে মানে কি বলে আপনাকে স্টেবল যে মানে একটা সিচুয়েশন থাকে ওই জায়গাটায় নিয়ে আসতে, যাতে করে বাংলাদেশ নিজের মতো করে মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াতে পারে। আমাদের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন, যে প্রধানমন্ত্রীর সফরগুলো নিয়ে আপনি কথা বলেছেন, শ্রমবাজার নিয়ে আপনি কথা বলেছেন। দেখুন শ্রমবাজার বন্ধ হয়েছে, চালু হয়েছে, ওইখানে সিন্ডিকেট আছে, এটা আপনি বলেছেন। সিন্ডিকেটকে ভেঙে দিয়ে নতুন করে যে শ্রমবাজার যেটাকে মানে উন্মুক্ত করা হবে, সেখানে সিন্ডিকেটকে ভেঙে দিয়ে, যেটা আপনি খরচের বিষয়টা এনেছেন, এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু সরকার এগিয়েছে। কারণ এখানে খরচ যেটা 5 লাখ 6 লাখ টাকা করে নেয়, সরকারি খরচে এত লাগার কথা না, সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো। সাধারণ মানুষ যেন এটাকে অ্যাবল করতে পারে, সাধারণ মানুষ যেন এখানে যেতে পারে, সেই ব্যবস্থাকে মাথায় রেখেই কিন্তু সরকার এই সফরে গিয়েছেন। কোনো সরকার বাংলাদেশের এই যে গত 17 বছরের যে সরকারটা ছিল, তারা কি নিজের ইচ্ছে কোথাও যেতে পেরেছে? তারা তো দাদা বাবুদের কাছে মাথা নত করেছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার নিজের ইচ্ছায় এই যে সফরটা করেছে। আপনার কি মনে হয় না যে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে যে আমরা মুক্তিযুদ্ধ করে একটা জাতি আমরা এখানে আমরা নিজেদের মানে ভূখণ্ড আমরা তৈরি করেছি, এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমরা যে একটি গণতান্ত্রিক সরকার, আমাদের সার্বভৌমত্ব আছে, স্বাধীনতা আছে, আমাদের আত্মমর্যাদা আছে, সেটা নিয়ে যে আমরা সফরে গিয়েছি, সেটা আপনি চায়না বলেন, মালয়েশিয়া বলেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আওয়ামী লীগ তো সেটা করতে পারেনি। আওয়ামী লীগ তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আওয়ামী লীগ বলেছে যে যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে, উজাড় করে দিয়েছে তারা। আমরা তো সেই নীতিতে বিশ্বাস করি না। আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমাদের সম্পর্ক তৈরি হবে, বন্ধুত্ব হবে, কিন্তু প্রভুত্ব হবে না, কোনো প্রভুত্ব আমরা মেনে নিব না। সেই জায়গায় আমরা তো স্ট্রিক্ট আছি। এই জায়গাটায় আপনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, খালি দোষারোপ করেন না, অ্যাপ্রিসিয়েট করেন যে সরকার মেরুদণ্ড সোজা রেখে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মেরুদণ্ড সোজাভাবে জোড়া লাগেনি। 11 সরকার যে ওনার উপরে নির্যাতন করেছে, উনি আপনি দেখেছেন বিএনপি বিটির সাংবাদিকদের সঙ্গে উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এখনও যদি এক্সরে করা হয় দেখা যাবে যে আমার মেরুদণ্ডের হাড়টা সোজা হয়ে জোড়া লাগেনি, ওটা বাঁকা হয়ে আছে, এখনও পাওয়া যাবে এক্সরে করলে। তাহলে এই যে অত্যাচারটা হয়েছে, উনি কিন্তু তারপরে কি বলেছেন? উনি বলেছেন যে আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমি প্রতিশোধ নিতে চাই না, কিন্তু বিচারের ঊর্ধ্বে তো কেউ না। কই আপনি তো বললেন না যে এই বিচারটা হওয়া উচিত? প্রধানমন্ত্রী মেরুদণ্ড যারা ভেঙে দিল, এই বিচারটা হওয়া উচিত না? এটা কি অপরাধ নয়? আপনি দেখেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তাকে হসপিটালে নেওয়ার জন্য একটা হসপিটাল অ্যাম্বুলেন্স দেয়নি। কত বড় অকারেন্স আপনি চিন্তা করতে পারেন? প্রধানমন্ত্রী বাদ দিলাম, একজন সাধারণ নাগরিক হিসেবে একজন অসুস্থ রোগী যখন অ্যাম্বুলেন্স সহযোগিতা চায়, আপনার হসপিটাল যদি না দেয়, সেটা তো একটা অপরাধ এবং সেটার বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচার কি হয়েছে? এই দাবিটা তুলেন না, আমরা এই বিচারটা করি যে উনি বাংলাদেশের জন্য কি করেছেন বেগম খালেদা জিয়া। আজীবন
আজীবন লড়ে গেছেন এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তার চিকিৎসার জন্য তাকে আমরা হসপিটালে নিব সেই সুযোগটা আমরা পাইনি, ওই হসপিটাল আমাদেরকে দেয়নি অ্যাম্বুলেন্স। ধন্যবাদ। এইটার বিচার হওয়া উচিত, এই দাবিটা করেন, আজকে এখানে করে যান। অবশ্যই ফাইনাল রাউন্ড, বেগম, না, ক্লোজিং রিমার্কস 2-3 মিনিটস ম্যাক্সিমাম। আপনি যেটা বললেন যে অফকোর্স আপনি দেখেন তারেক রহমানকে যে নির্যাতন নিপীড়ন, এটা তো ঐতিহাসিকভাবে সত্য, তাই না? Yes. এবং আরাফাত রহমান কোকো, তার উপরও নির্যাতন হয়েছে। এবং আমি এখানে আরেকটা কথা আপনাদের অ্যাড করি, আপনারা অনেকেই বলেন না এই কথাটা, আরাফাত রহমানের মৃত্যু নিয়েও আমি মনে করি ইট ইজ এ মিস্টেরিয়াস, এটা এখানে রহস্য আছে। কারণ উনি মালয়েশিয়ায় থাকতেন, আই ওয়াজ এক্সপেক্টিং যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়ায় গেছেন, হি কুড রেজ আপ দিস ইস্যু টু আনোয়ার ইব্রাহিম, যে আপনি এটা ইনভেস্টিগেশন করেন, কিন্তু আমি কোথাও দেখিনি এটার ব্যাপারে। আপনাদের বলা উচিত, এবং আপনিও সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে জিজ্ঞেস করতে পারেন যে আরাফাত রহমান কোকোর মৃত্যুটা, এইটা অনেকেই মনে করে মানে মালয়েশিয়ায় যারা থাকেন, বাট আমরা যারা আশেপাশের দেশে থাকি তারা, যে ইট ওয়াজ নট নর্মাল, মেবি অর মে নট বি, আই ডু নট নো, কিন্তু এটা নিয়ে তো ইনভেস্টিগেশন হতে পারে, হওয়া উচিত। তো এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে এবার কোনো কথা হয়েছে কিনা আনোয়ার ইব্রাহিমের আমি জানি না, না হলেও আপনি প্রশ্ন করতে পারেন আপা, আমি আপনাকে বললাম আমাদের তো প্রশ্ন করার সুযোগ নাই, আমার পক্ষ থেকে আপনি এই প্রশ্নটা করেন, দেখি প্রধানমন্ত্রী কি উত্তর দেয়, জাতি এটা জানতে চায়। প্রধানমন্ত্রীর উপর যে নির্যাতন হয়েছে, ইভেন নট অনলি দ্যাট, প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উপর যে ভাবে উনি সুস্থ মানুষ হাজিরা দিতে যে ওনাকে জেলে পাঠানো হলো, তখনকার প্রেক্ষাপট বলা হলো ইফ আই এম নট রং যে উনি 7 দিন পর 10 দিন পর জামিন পেয়ে যাবে, সেইটাতে উনি পঙ্গু হয়ে নিশ্চিত মৃত্যুর জন্য হসপিটালে আসলেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে তাহলে ওনাকে বলা হয়, ইভেন ভারতীয় এক সাংবাদিক আমাদের মির্জা আব্বাস সাহেব একটা সাক্ষাৎকারে বলছিলেন যে ওনাকে বলেছে যে ওনাকে তো মেরে ফেলা হবে, ওনাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। এগুলো নিয়েও বিচার হওয়া উচিত, কেন হবে না? কারণ এই জায়গাগুলোতে আপনারা অ্যাড্রেস করা উচিত, কারণ উনি ওই পর্যায়ে ছিলেন না যে ওনার সবকিছু ড্যামেজ হয়ে গেছে, উনি সুস্থ মানুষ গেলেন আর বেরিয়ে আসলেন অসুস্থ, এবং উনি এন্ড আপ করলেন হসপিটালে যে। কাজে এই জিনিসগুলো তো জাতি জানে। এবং আওয়ামী যে বয়ান বা আওয়ামী ফ্যাসিস্ট অ্যাপ্রোচ, এবং তার সাথে ইন্ডিয়া যে একসাথে মিলেই এই দেশটাকে শোষণ, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দীর্ঘ 17 বছর একটা ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে, ইন্ডিয়ান অর্থনীতি কায়েম করে এই দেশটাকে শুধুমাত্র নামে স্বাধীন রেখে সমস্ত কিছু তারা মানে নিয়ন্ত্রণ করছিল। এইটা যদি আবার আপনি যদি বলেন যে না বিএনপিকে ওই লাইনে বা ওই পর্যায়ে যাবে, এটা প্রশ্নই ওঠে না। বিএনপির রাজনীতি শুরু হয়েছে আওয়ামী বিরোধিতার মাধ্যমে, ভারতীয় বিরোধিতার মাধ্যমে। যদি এখানে কোথাও কোনোভাবে এই দেশের মানুষ দেখতে পায় যে বিএনপি ভারতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে বা ভারতের সুরে কথা বলছে বা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে স্ট্রং এনাফ ভয়েস আপ করছে না, অথবা অন্য কোনোভাবে কোনো কানেকশন খুঁজে পাই, তাহলে আমার বিশ্বাস জাতি এটা বিভ্রান্ত হবে। এবং আপনাদের এটা খেয়াল রাখতে হবে। ফাইনালি 1 মিনিট দিবেন জিল্লু ভাই, এটা যদি না বলি, এটা জুলাই মাসেই হলো আমাদের রক্তাক্ত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং 36শে জুলাই তার পতন হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চাওয়া পাওয়া, এগুলোকেও বিএনপিকে অ্যাড্রেস করতে হবে। আনফর্চুনেটলি জুলাই চার্টারের ব্যাপারে এখনো বিএনপির আন্তরিকতার ক্ষেত্রে অনেকের সচেতন মহলের সন্দেহ আছে। কাজে আমি মনে করি যে বিএনপিকে উচিত জুলাই চার্টারকে সম্মান করা, শ্রদ্ধা করা, যেখানে আপত্তি আছে সেখানে সবাইকে আলোচনা করে বাস্তবায়নে নিয়ে যাওয়া, তাহলেই মনে হয় এই জুলাইকে শ্রদ্ধা করা হবে। দেখো, জুলাইকে আমরা অনেক বেশি কি বলে রেসপেক্ট করি, এবং জুলাইয়ে যারা মানে হতাহত হয়েছে তাদের জন্য সম্মানী ভাতাও ব্যবস্থা করা হয়েছে এই বাজেটে। সুতরাং তাদেরকে রেসপেক্টের ব্যাপারে কোনো কমতি নেই। এবং জুলাইয়ের যে চার্টার নিয়ে আপনি কথা বলেছেন, সেটাও কিন্তু পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বারবারই বলেছেন যে জুলাইয়ের যে চার্টারটা আছে সেটা আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের আপত্তিটা ওই জায়গায়, জুলাইকে যদি আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে সমান করতে যান, সেই জায়গাটায় আমাদের আপত্তি আছে। কারণ দেশ আপনার প্রতিদিন স্বাধীন হয় না, মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই আসে। আপনার জুলাইয়ে কি হয়েছে? সরকার চেঞ্জ হয়েছে, দেশ তো চেঞ্জ হয়নি। দেশ চেঞ্জ করেছেন, তাহলে দেশ আপনি কবে পেয়েছেন? 71 সালে পেয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। দুটোকে যদি সমান করতে চান, এই জায়গাটায় আমাদের আপত্তি আছে। মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছু মিলানো যাবে না। মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই আসে, সেইটাকে আপনি আন্তরিকভাবে সম্মান করেন। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নেই, কোনো মানে তাদেরকে রেসপেক্ট না করার ব্যাপারেও কোনো আমাদের ওই ধরনের প্রস্তুতি নেই। আমরা তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি এবং তাদেরকে রেসপেক্ট করেই আগামী দিনের পথ আমরা চলবো, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে অসম্মান করে নয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার বি এম শামসুল হক জুয়েল এবং মিস্টার শাম্মী আক্তার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা সরকারের সাফল্য, ব্যর্থতা, সংসদের কার্যক্রম নিয়ে তাদের মূল্যায়ন সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। কিছু কিছু বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কোথাও কোথাও ঐকমত্য পোষণ করেছেন। দিন শেষে এই সরকার সফল কি সফল নয়, এই 5 মাসে বা 6 মাস পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে মানুষ আসলে, সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবে? মানুষ দেখতে চাইবে যে রাজনৈতিকভাবে দেশটা স্থিতিশীল আছে কিনা, ইকোনমিটা অর্ডারে আসলো কিনা। কারণ আমার 2 অতিথি বলেছেন যে এটা একেবারে পুরো ডিসঅর্ডারের মধ্যে ছিল এবং এখনও অনেকখানি আছে, কারণ ওই রেসটা আছে। আর মোটা দাগে মানুষ দেখতে চাইবে তার জীবনের নিরাপত্তা আছে কিনা, আইন শৃঙ্খলাটা ঠিক আছে কিনা, বাজারে গিয়ে সে তার ক্রয় ক্ষমতার মধ্যে জিনিস কিনতে পারছে কিনা, এবং তার কাজ আছে কিনা, সে বেকার বসে থাকছে কিনা, তার কাজ আছে কিনা। এই বিষয়গুলোই মোটা দাগে মানুষ দেখতে চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা দৃশ্যমান উন্নয়ন নিয়ে অনেক কথা বলি, বিগত বছরগুলোতে সেরকম দৃশ্যমান কিছু উন্নয়নও হয়েছে, আবার সেই উন্নয়নের বিপরীতে অনেক অপকর্ম হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু একটা দেশের স্থায়ী উন্নয়নের জন্য যে জায়গা মনোযোগ দেওয়া দরকার, শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো জায়গায় মনোযোগ। এবার সরকারকে খানিকটা সাধুবাদ দিতে হয় যে দুটো জায়গায় অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা বাজেট বাড়িয়েছেন, কিন্তু বাজেট বাস্তবায়ন বা এফিসিয়েন্সিকে আমরা এই মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে আমরা জানি যে তাদের জন্য বরাদ্দকৃত অর্থ তারা অনেক সময় ব্যবহার করবার সক্ষমতা রাখেন না। কাজে সেই জায়গায় অনেক বেশি জোর দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।